সুদীপ্ত গুহ, মানে সাধারণত পাড়াতে যদি নতুন কোনো বড় কারখানা আসে বা কিছু একটা বড় কিছু হয়, তখন যে নিজের বাড়ি, সেই নিজের বাড়িও কিন্তু লাভবান হয়। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষ চায়নাকে টপকাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে ওই টিম টিম করে চারপাশে আমরা ফ্যাক্টরি দেখছি। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তারা বাইরে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে ট্রেনকে ট্রেন পরিযায়ী শ্রমিক তারা মুম্বাইতে, দিল্লিতে, আহমেদাবাদে চলে যাচ্ছেন। এটা কাজের কথা নয়। দুই, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে মানে কিন্তু আমি বারবার বলছি, নজর না লাগে, আগলে আগলে রাখতে হবে। শত্রু বাড়বে ভারতবর্ষের, অনেক শত্রু ঘরে এবং বাইরে, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে। এ বাবা, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে মানে তো কি, আমাদের তো হাঙ্গার ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি, এ বাবা আমরা তো এই ধরনের ইন্ডেক্সে পিছিয়ে আছি, হ্যাপিনেস কোশেন্টে তো আমরা এত পিছিয়ে আছি। অনেক ধরনের বড় বড় লেকচার বা ওই আতলামি, রাষ্ট্রবিরোধী আতলামি, যেটাকে ওকিজম বলা হয়, ওটা বাড়বে। কি করা যায়? প্রথমে বলি যে আমার পূর্ববর্তী বক্তারা বললেন একটা কথা, এবং এটা মোটামুটি চলিত, মানে একটা চলিত ভাষায় বলে লোকে, যে পলিটিক্যাল স্টেবিলিটি থাকলে বোধহয় কোনো রাজ্যে শিল্পোন্নয়ন বা বাণিজ্যের উন্নয়ন হয়। কিন্তু আমরা যদি দেখি গত 30 বছরে বোধহয় 30 জন মুখ্যমন্ত্রী এসছে কর্ণাটকে, আর গত 49 বছরে পশ্চিমবঙ্গে এসছে মাত্র 3 জন মুখ্যমন্ত্রী। কর্ণাটক ভীষণভাবে উন্নতি করেছে এবং পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হয়নি, পশ্চিমবঙ্গ রসাতলে গেছে। ফলে পলিটিক্যাল স্টেবিলিটি হলেই চলবে না, ইট শুড বি উইথ গুড পলিটিক্স। বেল্ট পলিটিক্স হলে একদম চলবে না, এটা ভালো পলিটিক্স হওয়ার দরকার। যদি বাজে পলিটিক্স হয়, তাহলে যদি স্টেবিলিটি থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মতো অবস্থা হবে। এবং এটা হিস্ট্রি, মানে এখানে আমরা কেউ এখান থেকে বেরিয়ে আসতে পারছি না। দ্বিতীয়ত বলি যে কোনো প্রোডাকশনে এই যে আমরা কম দামে জিনিসটা দিচ্ছি কেন, দেখুন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রিনারশিপ ছাড়াও আজকের মডার্ন ইকোনমিক্সে আরো 2-4টা ফ্যাক্টর কিন্তু অ্যাড হয়। তার মধ্যে একটা হচ্ছে ইনোভেশন। আজকে আমরা ডিফেন্স বা স্পেস সেক্টরে আমরা কেন বিদেশি মুদ্রা অর্জন করছি, কেন ডিফেন্স সেক্টরে আমরা বিদেশে বিক্রি করতে পারছি, স্পেস সেক্টরে কেন 104টা দেশ আমাদের থেকে ভাড়া নিচ্ছে স্যাটেলাইট? কারণ হচ্ছে এখানে ইনোভেশন। এই ধরুন, ইনোভেশন জিনিসটার উপর কিন্তু বহুদিন আমাদের দেশে কিন্তু প্রপারলি দেখা হয়নি, এবং রিসার্চের নামে এর টাকা জলে যেত। আমরা জানি, আমি এবং অরিত্র যাদবপুরের ছেলে, ও জানে যে রিসার্চের নামে কিভাবে টাকা ড্রেন আউট হতো। এই জিনিসটাকে একটা চ্যানেলাইজ করা হয়েছে, বহু ইয়াং ছেলে মেয়েকে স্টার্ট আপ খুলতে উৎসাহ দেওয়া হয়েছে, এবং গভর্নমেন্ট এর জন্য, গভর্নমেন্ট বা প্রাইভেট ফান্ডিং থেকে তাদের ভালো রকম ফান্ডিং করা হয়েছে। আগামী দিনে অন্যান্য সেক্টরেও ঠিক এইভাবে কিন্তু রিসার্চকে মানে উৎসাহিত করা হবে, এবং এক্ষেত্রে বড় কিছু পলিসি চেঞ্জ আসছে। এবার বলি যে, এবং যে বাইরের দেশে যে নজর না লাগে, যেটা আপনি বললেন, দেখুন, যেই মাত্র G20-তে একটা সিগনেচার হলো যে আমরা এখান থেকে, এর আগে অরিত্র যেটা বললো যে আমরা করিডোর বানিয়ে হাইফা হয়ে ওমান থেকে আমরা সৌদি আরব হয়ে আমরা ইয়ে থেকে বেরোবো, একটা রেল লাইনের ইয়ে করছে। তারপরের দিন দেখা যাচ্ছে যে ইসরায়েলকে অ্যাটাক করা হলো, এবং আপনি দেখবেন এই যে টুকরে টুকরে গ্যাং, তারা ইসরায়েলের সেই 40 জনকে আজও ছাড়া হয়নি, অথচ যারা ছাড়েনি তাদের সাপোর্ট করছে। আমার বাড়ির যদি কোনো মহিলাকে যদি কেউ তুলে নিয়ে যায়, কোনো ডাকু বা কিছু, আমি তো ততক্ষণ পর্যন্ত লড়াই করব যখন তাকে আমি ছাড়িয়ে আনতে পারবো। এখনো পর্যন্ত ইসরায়েলের সেই 40 জনকে ছাড়া হয়নি, অথচ যারা ছাড়েনি, যারা কিডন্যাপ করলো, যারা 1500 জনকে হত্যা করলো, যারা ওদের উৎসবের দিন হত্যা করলো, আপনি দেখবেন এই যে একটু আগে আপনি বললেন এই টুকরে টুকরে গ্যাং, তারা তাদের প্রতি মানে প্রচন্ড সহানুভূতি এবং তাদের সমর্থন করছে। কেন সমর্থন করছে? কারণ আমি বলছি, ইসরায়েলের যুদ্ধ যদি কালকে থেমে যায়, কালকে যদি ওই 40 জনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আবার এই উন্নয়নের কাজ শুরু হবে। এবং সেখানে কোথায় ফ্যাক্টর হবে, একটু আগে মহিতবাবু যেটা বললেন, এমনি আমাদের যেখানে জিওগ্রাফিক লোকেশন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এক্সপোর্ট করাটা অনেক সহজ, আমাদের কস্ট অনেক কম চায়নার থেকে। সেখানে যদি কালকে ওই রেলপথটা তৈরি হয়, এটা ফার্দার আরো কমে যাবে, মানে যেখানে এটা দাঁড়িয়ে আছে তার থেকেও আরো অনেকটা কমে যাবে। এবং আমরা জিওপলিটিক্যালি ওই যে মাঝখানে বেশ কয়েকটা দেশের মাঝখানে আমাদের যে যেতে হয়, আমাদের আফ্রিকা এবং মিডল ইস্টের মাঝখানে রাস্তাটা দিয়ে, জিওপলিটিক্যালি আমরা একটা বড় রকম অ্যাডভান্টেজ পাবো। তো ঘটনা হচ্ছে যে আমরা যত এগোবো আমাদের কিন্তু শত্রু বাড়বে। এই যে আমরা পাকিস্তানের সঙ্গে আজকে লড়াই করছি, আমেরিকার
রাষ্ট্রপতি কি বলছেন, আমাদের পাকিস্তানকে এক করে দেওয়ার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই আমরা দুটো দেশ এক জায়গায় নই, আমাদের মধ্যে মানে অনেক রকম পার্থক্য। আরেকটা জিনিস সুদীপ্তদা একটা জিনিস আমার আমার মনে হয়, এই বাংলাদেশের এই লাফালাফি এটাও তো বন্ধ করে দেওয়া যায় যদি, যেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, যদি আমরা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটা জায়গা চিনিয়ে দিই। অর্থাৎ আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এই ল্যান্ড বর্ডারগুলো যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করেছি, কিন্তু তার পাশাপাশি বাংলাদেশ, এটা কিন্তু মানতেই হবে, বস্ত্রশিল্পে বাংলাদেশ গার্মেন্ট টেক্সটাইল হাব হিসাবে গোটা এশিয়ার মধ্যে একটা দানবীয় জায়গায় চলে এসেছিল। মোহাম্মদ ইউনুসের আমলে সেটা নিজেরাই তারা একদম পেছনের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের মুর্শিদাবাদ হোক, গুজরাট হোক, আমাদের বিভিন্ন জেলা এবং রাজ্যগুলো যেগুলো রয়েছে, তারা যদি ঠিক বাংলাদেশ যে যে জিনিসগুলো করতো সেটাই যদি ভারত করে, ক্ষতি কি? মানে বাংলাদেশ যেটা পারে ভারত কেন পারবে না? মানে কস্টিং কমানো, সেটা না হয় আমরা 1-2 টাকা কমিয়ে দেবো, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো যথেষ্ট ভালো জামা কাপড় বা দর্জির কাজ করতে পারে, কেন করতে পারবো না? আমরা কেন এশিয়ার বিগেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হাব হতে পারবো না? এই বড় বড় দামি দামি কোম্পানিগুলো যেগুলো রয়েছে জিন্সের, কোটের, সেগুলো মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে, কেন হবে না? দেখুন, এইখানে আমি বলি, যখন 80-90-এর দশক বা ওই সময় যখন বাংলাদেশ ইনিশিয়েটিভটা, বাংলাদেশ একটা জায়গায় যখন সাকসেস পেয়েছে, কতগুলো প্রশংসা ওদের করতে হয়। যেই সময় 90-এর দশকে বা তারপরে এই শতকের প্রথমে যখন ওদের উপর প্র্যাকটিক্যালি আমেরিকার একটা ইয়ে ছিল, একটা ওদের আমেরিকার একটা এম্বার্গো ছিল, কারণ ওদের উপর রাগ ছিল যেহেতু ওরা পাকিস্তান থেকে বেরিয়ে এসছে। ওদের ডাইরেক্ট আমেরিকা, ওদের রিসার্চ করে আমেরিকান বিভিন্ন কোম্পানি ওদের ওখানে ওই মেশিনের, ওই যে অটোমেটিক যে মেশিনগুলো, সেই মেশিন তৈরি করার মানে এলাও করছিল, সেই মেশিনগুলো এক্সপোর্ট করতো না। ওরা ইন্ডিয়াতে একটা মিডলম্যানকে ধরে, ইন্ডিয়ার ব্যাংককে মিডলম্যান হিসাবে কাজ করিয়ে ওরা সেই জিনিস ওরা আমেরিকা থেকে ওরা ইম্পোর্ট করে, ওরা ওদের বস্ত্রের ইনফ্রাস্ট্রাকচারটা ওই যুগে তৈরি করে। সেই সময় আমরা কি করছিলাম, চলছে না চলবে না করে সব শিল্প তারাও, এই তারাও, বুর্জোয়া তারাও, এই আন্দোলনের মধ্যে আমরা ছিলাম। আজকে আপনি যশোর বা খুলনায় যে বড় বড় শিল্পগুলো দেখছেন, সেগুলো আজ থেকে 40 বছর আগে পশ্চিমবঙ্গে হওয়ার কথা। বস্ত্র শিল্পের হাব হওয়ার কথা তো শান্তিপুরে, ফুলিয়াতে হওয়ার কথা, তো জঙ্গিপুরে হওয়ার কথা, রঘুনাথগঞ্জে হওয়ার না। এটার বোধহয় একটা সমস্যা আছে। সমস্যাটা হলো, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, যে বিভিন্ন জায়গাতে আপনি বলছেন সেগুলো যে হাব নয় তা কিন্তু নয়, কিন্তু সেগুলো খুব দামি শাড়ি বা জামা কাপড় বানানোর জায়গা তৈরি হচ্ছে, নিখুঁত সুন্দর কাজ, মুসলিনের কাজ। আমি বলছি যে চিপ ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হতে মানে একেবারে যে বিশাল শৈল্পিক হতে হবে তা তো নয়। আমি ঠিক সেই জায়গাটা বলছি। এই টেম্পারমেন্টটা সেই সময় ছিল না, আজকে আমাদের তৈরি করতে হবে। এবং আমি বলছি আজকেও টেম্পারমেন্ট তৈরি হয়নি। আমি বলছি এখনো পর্যন্ত এটা তৈরি হওয়ার জায়গা কিন্তু পশ্চিমবঙ্গ। বাংলার শিল্পীরা পারে, যদি ওরা পারে আমরাও পারি। কিন্তু ঘটনা হচ্ছে আজ পর্যন্ত আমি যেটা বলছি, গত 48 বছর ধরে আমরা যেখানে আমরা পিছনের দিকে এগিয়ে গেছি, আমরা এই যে ফরওয়ার্ড থিঙ্কিং, ইনোভেশন, এই জিনিসগুলোর মধ্যে এইগুলো আমাদের সিলেবাসের একদম বাইরে চলে গেছে। ঠিক। আমি একবার দর্শকদেরকে আবারও বলছি, দর্শকদেরকে একটা জিনিস জানাতে চাই, সেটা হলো যে ভারতকে নিয়ে উদযাপন করা বা ভারতের রাষ্ট্রবাদ নিয়ে উদযাপন করার জন্য নির্দিষ্টভাবে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি শুধু রেখে দেবো আমরা, আর বাকি দিনগুলো রাষ্ট্রবাদের উদযাপন হবে না, সেটা হতে পারে না। ন্যাশনালিস্ট কালেকটিভ যে কারণে আমরা তৈরি করি, যুক্ত হওয়ার কথা বলি, প্রতিদিন রাষ্ট্রবাদের উদযাপন হতে পারে, কেন হবে না? আমরা কেন প্রতিদিন ভারতের জন্য উদযাপন, ভারতের জন্য হাততালি দেব না? বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিগত 11 বছরে ভারত সরকার যে নতুন পরিবর্তনগুলো করেছে, সেটাও আবারও বলছি, একটা ছোট্ট কাঠবিড়ালি যেভাবে রাম সেতু নির্মাণে সহায়ক হয়েছিল, সেটাও গুরুত্বপূর্ণ। একবার যদি দেখে নিই যে কাজগুলো, ইনফ্রাস্ট্রাকচার হোক, ফুলফ্রেমে যে ছবিগুলো দেখছি, ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো হোক, সামরিক ক্ষেত্রে হোক, শিল্পে হোক, যে কাজগুলো, যে পয়েন্টসগুলো আসলে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিনিসগুলো করছেন, সেগুলো রাজনৈতিকভাবে সমালোচনা হতে পারে, সেগুলো আপনার মনে হতে পারে যে না, এটা বেশি করে প্রচার পেলে হয়তো আমার রাজনৈতিক ডিভিডেন্ড কম আসবে, কিন্তু কিন্তু কিন্তু
দেশ সর্বোপরি কোনো আপোষ নয়। দেশটা থাকলে তো রাজনীতি করবেন, দেশটা আছে বলে তো জবাব চায় বাংলা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। নয়তো পাকিস্তানে বা বাংলাদেশে কি হচ্ছে আপনারা নিজেরা চোখে দেখছেন, আফগানিস্তানে কি হচ্ছে আপনারা নিজেরা চোখে দেখছেন। এবং তার পাশাপাশি যত বড়ই বণিক হন না কেন আপনি, দেশ যদি শক্তিশালী না হয়, আমার বাপ ঠাকুরদা, আপনার বাপ ঠাকুরদারা দেখেছেন, দেশ যদি শক্তিশালী না হয়, এক রাতের নোটিসে বণিক পাড়া থেকে চলে আসতে হবে এদিকে বা অন্যদিকে বা যে কোনো দিকে। সুতরাং আপনি কত বড় বণিক হলেন, আপনি ব্যক্তি হিসেবে কতটা শক্তিশালী কিচ্ছু ম্যাটার করছে না, যদি না আপনার দেশ শক্তিশালী হয়, আপনার দেশ অগ্রগতির পথে এগিয়ে যায়। আবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।